দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরআইএসএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো নুজাত আফরিন। আর আপনারা যেমনটি জানেন যে আজকে সারাদিন এবং গত মঙ্গলবারের পর থেকে পাহাড়ের এলাকায় যে একটি উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে এবং আজকে আমরা যে বিষয়গুলো পুনঃ খবরে প্রচার করেছি সেখানে বাজারে আগুন ধরার ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় অবরোধ হয়েছে, এমনকি রাজধানীতেও এই বিষয়ে অবরোধ হয়েছে। ঘটনাটি হচ্ছে মঙ্গলবারে ঘটেছে খাগড়াছড়িতে এক কিশোরী যিনি পাহাড়ি তাকে দলবদ্ধ ধর্ষণের একটি অভিযোগ এসেছে এবং সেই অভিযোগ হওয়ার পর থেকে পাহাড়ি এলাকায় একটা উত্তাপ দেখা দিয়েছে। এই পাল্টাপাল্টি ঘটনাটা কেন? দলবদ্ধ ধর্ষণ অবশ্যই তীব্র নিন্দনীয় এবং আমরা চাই যে অভিযোগের মাধ্যমে এবং তদন্তের মাধ্যমে যদি বিচার করার যে সুযোগটি রয়েছে সেটি জোরালোভাবে যেন বিচার করা হয় এই ধরনের অপরাধের। কিন্তু এই অপরাধ প্রবণতা এবং অপরাধ ঘটার পরে হঠাৎ করে রাজধানী পর্যন্ত এবং পাহাড়ে হঠাৎ করে এত উত্তপ্ত হয়ে গেল কেন? এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য আমরা আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি হঠাৎ করে কেন পাহাড়ে উত্তপ্ত। এই বিষয়টিতে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ উদ্দিন। উনি নিরাপত্তা বিশ্লেষক, লেখক এবং কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং সেই সাথে আমার সর্বডানে উপস্থিত রয়েছেন মেহেদী হাসান পলাশ। উনি পার্বত্য নিউজের সম্পাদক এবং দীর্ঘদিন পাহাড়ে সাংবাদিকতা করছেন এবং বিশ্লেষণের সাথেও জড়িত রয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এছাড়া কিছুক্ষণের মধ্যে জুমে আমাদের সাথে যুক্ত হবেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম। উনি আমাদের মধ্যে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। উনি সাবেক কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে ঘটনাটি যদি বিশ্লেষণ করতে চাই, কেন আমরা এটিকে আমাদের আলোচনা আনতে চাচ্ছি, কারণ পাহাড়ে যে বিরোধ এবং বিভিন্ন ধরনের উত্তপ ছড়ানোর মতো যে বিষয়গুলো বা বিভিন্ন ধরনের যে সহিংস ঘটনাগুলো ঘটে এটা আমরা জানি এবং দীর্ঘদিন এই আন্দোলন বা এই যে অবরোধ, এই ধরনের পরিবেশ পাহাড়ে বিরাজমান এবং কিছুদিন থামে কিছুদিন আবার ঘটে। আর দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা আমরা পত্রিকাতে যেমন আছে বা ইতিহাসও সাক্ষী যে এই বিষয়টি নতুন নয়। এই অভিযোগগুলো আসলে ঘটনাগুলো ঘটছে, এটা তো অবশ্যই ফ্যাক্ট এবং এটা সুষ্ঠু বিচার বা তদন্ত সাপেক্ষে আসলে কি ঘটনা ঘটেছে এবং বিচারিক যে প্রস্তুতি বা পরিকল্পনা এই পর্যায়ক্রমে এই মাধ্যমগুলো এনে কি করা যায় আসলে পাহাড়ে এই উত্তাপ ছড়ানো বা এই ধরনের সহিংস ঘটনা থেকে সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য, এই বিষয়টি নিয়ে শুরু করতে চাচ্ছি। আমি শুরুতেই আসতে চাচ্ছি মেহেদী হাসান পলাশ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, কারণ আমরা জানি যে দীর্ঘদিন এর আগেও আরেকটা অনুষ্ঠান আদিবাসী দিবস যখন হয়েছে আমরা আপনাকে পেয়েছিলাম আমাদের অনুষ্ঠানে, সেক্ষেত্রেও আমাদের পাহাড়ের নানা সমস্যা অনেকগুলো কথা নিয়ে আমরা আসলে বিশ্লেষণ করেছি। আপনাকে দিয়ে শুরু করতে চাই, ঘটনাটি কি ঘটেছে, আপনি সেখানে কি দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 এর দর্শক যারা সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমত হলো যে ধর্ষণ তো খুব নিন্দনীয় একটা কাজ, সেটা দলবদ্ধ হোক আর একক ধর্ষণ হোক, যার সাথেই হোক যেখানেই হোক, এবং এটা সারা দেশে সারা দুনিয়াতেই হচ্ছে। এটা একটা খুবই জঘন্য একটা অপরাধ, ঘৃণিত জঘন্যতম। এটা নিয়ে এইটার পক্ষে থাকার পক্ষে বলার কোনো সুযোগ কারোরই নাই, মানুষ হিউম্যান বিইং হিসেবে সুযোগ নাই। এটা একটা। বাট খাগড়াছড়িতে কি ঘটেছিল, আমি যেহেতু ওই অঞ্চল নিয়ে সাংবাদিকতার সাথে খুব জড়িত, আমি আপনাকে বলি, এই যে মঙ্গলবারে যেই ঘটনাটা ঘটলো আর কি, একটা মারমা মেয়ে যা ক্লাস 8ম শ্রেণীতে পড়ে, বয়স 12 বছর, সে তার বাড়ি থেকে 30 গজ দূরে একটা বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। তো 6টা থেকে 9টা পর্যন্ত প্রাইভেট পড়ে তার বাড়ি চলে আসার কথা। তো 9:30 পর্যন্ত যখন সে বাড়িতে আসে নাই, তার বাবা ওই শিক্ষকের বাড়িতে গিয়েছে, গিয়ে বলেছে যে সে কোথায়, তো বলছে সে তো চলে গেছে। দেন তারপরে যখন খুঁজে পায় নাই, খুঁজতে 10টার দিকে গিয়ে 10:30টার দিকে গিয়ে আপনার অন্য আরেকটা জায়গায় তাকে তাদের দাবি অনুযায়ী অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তো এখন এরপরে আপনার পাহাড়ি কিছু ছেলে তারা তাদের মোবাইলে চয়নশীল নামে একটা ছেলেকে যে এই ধর্ষণের জন্য দায়ী তাকে খুঁজছে এবং তার বাড়িতে হামলা করে তার বাবা মাকে বলে তোমার ছেলে এটার জন্য দায়ী, তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও। তো বলে যে আমার ছেলে তো এখানে থাকে না। তো ওরা বিশ্বাস করে না যে তুমি বাঁচানোর জন্য বলছো। তো বলে আমার ছেলে কাপ্তাইয়ে সে একটা পলিটেকনিক্যাল কলেজে পড়ে। দেন ওরা তখন তাকে ভিডিও কলে সংযুক্ত করে এবং যখন দেখতে পায় যে না এই ছেলেটা না,
তখন তাকে বলে তাহলে তোমার ছোট ছেলে এটা করে, যার নাম সয়নশীল, এবং তারা সয়নশীলকে ধরে এনে এই মেয়েটার কাছে মানে সামনে নিয়ে আসে। বেসিক্যালি মেয়েটার মানে এফআইআর যেটা লিখেছে সেটা হলো যে কে ধর্ষণ করেছে, কারা ধর্ষণ করেছে সে দেখে নাই। এফআইআর এর অনুযায়ী ধরেন ওই যে 20 মানে 30, আমি বললাম যে 30 গজ দূরে যদি এর মাঝখানে যদি সে তাকে কেউ তুলে নিয়ে যেত 3 জন, এই মেয়েটা সাধারণ একটা চিৎকার দিলেও কিন্তু হয় তার শিক্ষকের বাড়ি অথবা তার নিজের বাড়ি অথবা রাস্তার পাশে যে বাড়িটা আছে, কারণ এটা শহরের মধ্যে, তাকে কিন্তু মানে কেউ না কেউ জানতো, কিন্তু কোনোটাই কেউ জানে নাই। যাই হোক, পরে যখন এই ঘটনাটা হলো তখন ছোট ছেলেকে নিয়ে এসে ওই মেয়েটার সামনে দেখানো হলো। মেয়েটা বলেছে হতে পারে, আর কারা বলে আমি তাদের চিনি না। যাই হোক, পুলিশ তখন ওই ঘটনাস্থলে তদন্তে যাওয়ার পরে দেখে যে একটা ধরেন মেয়েকে 3 জন মিলে যদি রেপ করে তাহলে সেই জায়গায় তো কিছু মানে মানে কিছু সিমটম থাকে বা সেই জায়গায় কিছু এলোমেলো ব্যাপার থাকে, সেরকম কোনো কিছু নাই। সেই জায়গায় একেবারেই স্বাভাবিক জায়গা ছিল। এবং আপনি বুঝেন যে 12 বছরের একটা মেয়েকে যদি 3 জন মিলে রেপ করে, সেই মেয়ের স্বাভাবিক অবস্থা থাকার কথা না। কিন্তু মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে রাত 12টায়। ডাক্তার তাকে সাধারণভাবে পরীক্ষা করেছে, পরীক্ষা করে এবং তিনি একজন চাকমা মহিলা ডাক্তার, এবং একটার সময় তাকে বাড়িতে নিয়ে এসেছে। তো স্বাভাবিকভাবেই একটা 12 বছরের মেয়েকে 3 জন মিলে রেপ করলে কিন্তু তার হসপিটালাইজ থাকার কথা, তার বাড়িতে আসার কথা না। এবং তার ফিজিক্যালি শরীরে বা কাপড় চোপড়ে নানা ধরনের প্রমাণ থাকার কথা, যেহেতু সে গ্যাং রেপ হয়েছে। তার কোনো কিছুই ছিল না। এবং ডাক্তারের মানে ভাষ্য অনুযায়ী বা ডাক্তারের বর্ণনা অনুযায়ী আমরা সাংবাদিক হিসাবে যেটা জেনেছি, এই মেয়ে রেপড কোনোভাবেই ছিল না। কিন্তু এই যে একটা মব তৈরি করা হয়েছে, ডাক্তার প্রাণের ভয়ে এই রিপোর্টটা সে দিতে ভয় পাচ্ছে যে দিলে তো আমাকে মেরে ফেলবেন। এটা আপনাদেরকে সরাসরি ডাক্তার বলেছেন? আমরা ডাক্তার তো সরাসরি বললেও তো ডাক্তার মানে ইয়েতে বলবে না, রেকর্ডেড বলবে না, কাজে আমি তো বলতে পারছি না ডাক্তার সরাসরি বলেছে, তাই না? তো সেই যে জায়গাটাতে, সেখান থেকে এখন এই যে রাত 1টার পরে যখন ঘটনাটা ঘটলো, সকালবেলা দেখা গেল যে ব্যানার নিয়ে হাজার হাজার পাহাড়ি রাস্তায় বেরিয়ে গেছে। তাহলে এই রাত 1টা থেকে শুরু করে হাজার হাজার পাহাড়ি অর্গানাইজ কখন হলো, আর এই ব্যানার টেনার কখন তৈরি হলো? এবং এরপরে যখন এরা আপনার যে রাস্তায় বড় বড় গুড়ি ফেলে দিল, ঢাকা থেকে যে সমস্ত বাসগুলো গিয়েছে, এই বাসগুলো আটকে গেছে, সাজেক থেকে যে সমস্ত পর্যটনের যে গাড়িগুলো তারা আটকে গেছে, এইগুলো যখন পুলিশ এবং সিকিউরিটি ফোর্সেস এগুলো ক্লিয়ার করতে গেছে, তাদের উপরে হামলা হয়েছে। এবং চিটাগাং থেকে একটা মানে আর্মির মানে এটা কি বলে সাধারণত যে নিয়ে মানে রসদ নিয়ে আসে না, খাবার দাবার চাল ডাল এগুলো নিয়ে আসে, এরকম একটা নর্মাল গাড়ি আসছিল, সেখানে ওরা হামলা করে। সেখানে এমন 4 জন আর্মি সদস্য, সেনা সদস্য আহত হয়, তার মধ্যে একজন মেজর, যার মাথায় 8টা সেলাই লেগেছে। এবং আজকের ঘটনাতে কিন্তু 12 জন সেনা সদস্য আহত হয়েছে এবং 7 জন বিজিবি সদস্য আহত হয়েছে। এবং তার ভিতরে 12 জনের ভিতরে 4 জন অফিসার, বিজিবির মধ্যে একজন মেজর র্যাঙ্কের অফিসার ছিল। তো এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে 3 জন পাহাড়িদের ভিতরে 3 জন মারা গিয়েছে। এবং দিঘিনালা, আমি আপনাকে এখানে একটা জিনিস ইন্টারেস্টিং বলতে চাই। গতকাল হিন্দু সম্প্রদায় থেকে, গতকাল যখন এত খারাপ অবস্থা হলো, হিন্দু সম্প্রদায় থেকে বলা হলো যে ভাই আমরা তো পূজায় আসছি, হ্যাঁ, তো আমাদের তো পূজা উৎসব করতে হবে। এইভাবে যদি অবরোধ থাকে, আমরা কোথাও যেতে পারছি না, আমরা মন্দির দুর্গা দর্শনে যেতে পারছি না, আমরা আত্মীয় স্বজনের বাসায় যেতে পারছি না, কাজে এই উৎসবে তোমরা এটা আপাতত স্থগিত করো। এবং যারা ওখানে যারা ট্যুরিস্টের সাথে জড়িত, মানে ট্যুরিজম বিজনেসের সাথে জড়িত, তারা বললো যে এই 18 দিনের মানে ছুটি, এই ছুটিতে বিপুল পরিমাণ সারা দেশ থেকে পর্যটকরা আসবে। তো এখন যদি এইরকম লকডাউন হয়ে থাকে তাহলে তো পর্যটকরা আসতে পারবে না, তাহলে আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত আমরাও ক্ষতিগ্রস্ত হব। এর সাথে মানে হোটেল, রেস্তোরাঁ, দোকান, যানবাহন সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো কাজেই এটা দেন তারা কিন্তু গতকাল রাত্রেবেলায় এই ইয়েটা স্থগিত করেছে, মানে কর্মসূচিটা স্থগিত করেছে। রাত 12টার সময় আবার এই যে মানে জাগ্রত ছাত্র যুম্ম জনতা, এই জাগ্রত যুম্ম জনতা কারা সেটা আমি আপনাকে একটু বলে নিলে তাহলে বুঝতে সুবিধা হবে। এই নামে আমি 30 বছর চিটাগাং হিল ট্যাক্স নিয়ে কাজ করি, এই নামে পাহাড়ে কোনো সংগঠন নাই। যুম্ম ছাত্র জনতা যেটা, এই যুম্ম ছাত্র জনতাটা এই যে 18 দিনের ছুটিতে সারা বাংলাদেশের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে যে সমস্ত পাহাড়ি ছাত্ররা পড়ে, এই ছুটিতে তারা বাড়িতে গিয়েছে। এই পোলাপানগুলো অর্গানাইজড হয়ে এই টোটাল কার্যক্রম কিন্তু এরা করেছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি কর্নেল কাজী শরীফুদ্দীন, আপনার কাছেও মন্তব্যটা জানতে চাচ্ছি। আপনি নিরাপত্তা বিশ্লেষক এবং পাহাড়ে জানি যে সেনাবাহিনীর একটা অবশ্যই তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজটি দায়িত্ব পালন করেন এবং পুলিশ যারা রয়েছে তাদের পাশাপাশি এই সংঘাতটা তো অনেক দিন। আমার প্রশ্ন হচ্ছে
আমি ধরে নিলাম মঙ্গলবার 9টায় এই ঘটনা ঘটেছে, 11টায় যেভাবে আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি, এই বিষয়টা অবরোধ পর্যন্ত কেন গড়ালো? ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতা, কর্তৃপক্ষ এবং আমার সহ আলোচক পলাশ ভাই। আমাদের এই ইনসিডেন্টটা ঘটেছে গত 23 তারিখে মঙ্গলবারে, যেমনটি আমার বন্ধু স্পষ্ট সুন্দর করে বলে দিয়েছেন। ইনভেস্টিগেশনের পরে যে ইনভেস্টিগেশনটা হয়েছে এটা কিন্তু একজন চাকমা ডক্টরের মাধ্যমে, সেও কিন্তু একজন উপজাতি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর। তা সে কারণে 27 তারিখে ফাইনাল রিপোর্ট দিয়েছে যে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত প্রমাণিত হয়নি। না হওয়ার পরেও প্রথমে তারা যখন বিভিন্নভাবে উচ্ছৃঙ্খল জনতা এসে এখানে বন্ধ করেছে, বন্ধ করার পরে 3212 জন পর্যটক এই সময় এখন উপস্থিত ছিল। আমাদের বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই 3টা পার্বত্য উপজেলা, অথচ 3টা উপজেলা 65 উপজেলার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, বিজনেস পয়েন্ট অফ ভিউ, পর্যটক পয়েন্ট অফ ভিউ, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস ফর আস। আমরা যদি একটু প্রতিবেশী দেশের দিকে যাই, ইভেন এই সিজনগুলোতে ছুটির দিনগুলোতে, যেমন আমার বন্ধু বললেন, এবং সরকারিভাবে 18 জন স্টুডেন্টরা ছুটি পেয়েছে, সাধারণত আগে কি করতো, দেশের বাইরে যেত, মালয়েশিয়ার গ্যান্টিং আইল্যান্ড পাহাড়ের উপরে, আর ওখানে যে লঙ্কাই বে ওটা কিন্তু নদীর ভিতরে, কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে হাইল্যান্ডও আছে, আবার ওখানে লেকও আছে। সো আমাদের এটা প্রকৃতির লীলাভূমি, প্রকৃতির স্বর্গ। এখানে যখন আমাদের যাওয়ার সময় তখন এইটা অ্যাজ পার এক্স মিলিটারি অফিসার হিসেবে আমার দৃষ্টিতে দ্য সামথিং প্লেয়িং গেম বিহাইন্ড দ্য স্কিন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি রং। যেমন যে ইউপিডিএফ এর প্রসিদ্ধ বিকাশ স্যার, সে তো স্পষ্ট এটার বিরুদ্ধে অর্গানাইজড হতে অন গ্রাউন্ডে এসছে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার দেবাশিস রায়ের দ্বিতীয় স্ত্রী, যার নাম হচ্ছে ইয়েনিয়েন, সে এই ইয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরা জিনিসটাকে তছনছ করে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। এর সত্যতা যাচাইয়ের জন্য আমাদের আইনের কাঠগড়ায় যেতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে যদি আমরা একটু দিকে তাকাই, আমরা দেখতে পাই যে টোটাল পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা আছে, 3টা সার্কেল আছে, আমাদের এখানে 26টা উপজেলা আছে, 7টা পৌরসভা, মৌজা আছে 776টা, আর ইউনিয়ন আছে 121টা। একটা মহল্লার হচ্ছে হেডম্যান, কারবারি হেড হচ্ছে কারবারি, সে কিন্তু পাহাড়ি। হেডম্যান একটা মৌজার হেড, সে হচ্ছে পাহাড়ি। একটা সার্কেলের হেড কারবারি, সার্কেলের হেড যিনি সার্কেল প্রধান, টোটাল পাহাড়ের যত দায়িত্ব কিন্তু তারা আছে। রিসেন্টলি দেশমাতৃকাকে রক্ষার জন্য একজন দেশপ্রেমিক প্রাক্তন সেনা কর্মকর্তা হিসাবে আমি বলবো আমাদের ডিপলি কনসার্ন হতে হবে, কারণ এখানে জিও পলিটিক্সের আলামত পাচ্ছি, যেটা বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য স্বার্থের জন্য এই ধরনের ভুল প্ল্যান করতে পারে। আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন করি, যে আমি এর আগেও জিজ্ঞেস করেছি, হঠাৎ করে আজকে যেমন হচ্ছে মঙ্গলবারের ঘটনা, আমি ধরে নিলাম যেখানে ষড়যন্ত্রের আলামত পেয়েছেন এবং রাজনৈতিকভাবে কোনো অন্যদিকে ডাইভার্ট করে বা সহিংসতা তৈরি, উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা তৈরির চেষ্টা চলছে কিনা, কারণ পাহাড়ে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, এটা নতুন নয় যে কোনো একটা ছোট একটা ঘটনা অথবা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা ঘটনা, এটাকে রাজনীতিকরণ করার একটা প্রক্রিয়া, এবং যেহেতু খাগড়াছড়ি নিঃসন্দেহে একটা বর্ডার এলাকা, এখানে অবশ্যই ধরনের করতে পারে। আপনি সুনির্দিষ্টভাবে এটা বলুন যে অবরোধ পর্যন্ত যাওয়া এবং বিভিন্ন দেশব্যাপী যে সামাজিক কিছু দল থেকে বা সংগঠনের কাছ থেকে কর্মসূচির উদ্যোগ নেওয়া, এই ব্যাপারগুলোকে আপনার যদি আমরা সম্পৃক্ত করতে চাই, যে এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে রয়েছেন, এখন পূজার বন্ধ শুরু হয়েছে বা আজকে ষষ্ঠী শুরু হয়েছে, আমাদের একটা বড় সংখ্যা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। সো এই ধরনের একটা মুহূর্তে হঠাৎ করে সারা দেশে এখন আন্দোলন করতে হবে অথবা হচ্ছে অবরোধ করতে হবে, কেন? এর প্রয়োজনীয়তা কি? এটা নির্দিষ্ট কোনো স্বার্থ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অর্গানাইজড ওয়েতে সকলের সহযোগিতায় একটু বৃথা আস্ফলন দেখাচ্ছে। কারা দেখাচ্ছে? ইউপিডিএফ।
এই পার্বত্য চট্টগ্রামে প্রতি বছর ৭,৫৫২ কোটি টাকা চাঁদাবাজি হয়। আমি ওখানের একজন মিলিটারি সামরিক যোদ্ধা, আমার বন্ধু ওখানে একজন কলম যোদ্ধা। আমরা খুব মানে ক্লোজ পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে দেখেছি ব্যক্তি স্বার্থের উপরে কেউ মানে উঠতে খুব অপারক। বাট রিসেন্টলি আমরা যদি ওখানে উপজেলাগুলোর দিকে তাকাই, ওখানে যেমন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম সাহেব আছেন, হি ইজ এ ভেরি পলিট জেন্টলম্যান। এসপির দায়িত্বে আছেন আরফিন জুয়েল। ওইখানে 4টা উপজেলা পাশাপাশি যেখানে ঘটনাগুলো ঘটছে 144 জারি করা হয়েছে। রামগড়ে আছে কাজী শামীম, আবার গুইমারাতে আছে আইরিন আক্তার, সুজন চন্দ্র রায় আছে খাগড়াছড়ি সদরে, লক্ষ্মীছড়িতে আছে সেন্টু বড়ুয়া। আমি এটা কেন বললাম, ওখানে বড়ুয়া আছে, হিন্দু আছে, মুসলিম আছে, ছেলে আছে, মেয়ে আছে, ব্যালেন্স করে কিন্তু দেওয়া হচ্ছে। তারপরেও তারা এখানে এটা করছে। আমাদের সাথে জুমে যুক্ত রয়েছেন, আমি তার মতামত নিয়ে নিশ্চয়ই আমরা যে বিরতিরও সময় হয়েছে, তারপরে আপনাদের কাছে আমি আবার আসবো। আমাদের সাথে দর্শক, আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলাম, কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনার কাছে আমি একই মতামত জানতে চাচ্ছি, একই প্রশ্ন, যে হঠাৎ করে কেন অবরোধটি ছড়িয়ে যাচ্ছে, শুধু পাহাড়েই নয়, রাজধানীতেও এই উচ্চারণগুলো আমরা শুনছি। ধন্যবাদ। আসলে এটা হঠাৎ বিষয়টা, প্রশ্নটা এরকম না হঠাৎ করে একটা থান্ডারিং হলো, ধ্রম একটা শব্দ হলো, এটা কিছু না। এটা বহুদিন থেকে পাহাড়ের মানুষদের মধ্যে, এটা যেমন পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা অসন্তোষ বিদ্যমান আছে, সেটা আউটবাস্ট হয়েছে কোনো একটা উপলক্ষ করে। এটা আরেকবার হয়েছিল এই গত বছরের দিকে, দিঘিনালার একটা ছোট ঘটনা নিয়ে সারা পার্বত্য জেলায় সেটা ছড়িয়ে পড়েছিল। এটা হচ্ছে একেবারে চূড়ান্তভাবে আমাদের রাজনীতিক যারা আছে, রাজনীতিবিদ যারা আছেন, তাদের এক ধরনের ব্যর্থতাকে ইঙ্গিত করে এটা। কারণ একটা দেশের অভ্যন্তরে যখন দুটা জনগোষ্ঠী যখন পরস্পর মুখোমুখি হয়, সেটার থেকে দুর্ভাগ্য এবং দুঃখজনক আর কোনো বিষয় থাকতে পারে। আমরা এই কথা ভুললে চলবে না যে কেন একটা আমরা বলছি দর্শনের কথা পৃথিবীব্যাপী হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। ম্যাটার হচ্ছে এখানে দুটা জনগোষ্ঠী মুখোমুখি হয়ে যাবে কেন, এই প্রশ্নটা কেন করছেন না? হঠাৎ করে দুটা জনগোষ্ঠী মুখোমুখি হলো কেন? হঠাৎ করে এটা হয়নি। এটা বহুদিন থেকে এটা বিভক্তি রেখা আছে, অসন্তুষ্টি আছে, পরস্পরের মধ্যে সন্দেহ আছে, পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি আছে। সেখানে সুযোগ যারা সন্ধানী তারা সেটাকে ইউটিলাইজ করে। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স এখানে। যেটা হচ্ছে এখানে একটা গোষ্ঠী যদি দুটা সম্প্রদায়ের মধ্যে যখন ভুল বোঝাবুঝি থাকে, সেটা যখন আউটবাস্ট করে, তখন যারা সুযোগ সন্ধানী তারা সেটাকে ইন্ধন দেয় এবং সেটা একটা জাতির সার্বভৌমত্ব এবং সবকিছুর উপর একটা ঝুঁকি সৃষ্টি করে। আমাদের পার্বত্য চট্টগ্রাম কিন্তু সেরকম একটা ঝুঁকি নিয়ে আমাদের সামনে আছে, এবং এই জিনিসটাকে যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, যদি দেখা হয়, আপনি হতো ভালো মানুষ মন্দ মানুষ নিয়ে যদি বিচার হতো, যে যারা যদি সত্যি সত্যি সেখানে কোনো এরকম ইনসিডেন্ট হয়, তাহলে বলতো যে সবাই মিলে সম্মিলিত পাহাড়ি বাঙালি যেটা অন্যায় হয়েছে তার বিচার চাই। কিন্তু সেটা না হয়ে এখন দুপক্ষ মুখোমুখি হয়ে গেছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। এক পক্ষ বলছে আমাকে সেনাবাহিনী আমার উপরে গুলি করছে, আরেক পক্ষ বলছে আমার উপরে গোলাগুলি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সেখানে আইন শৃঙ্খলা দুর্ভাগ্য হচ্ছে সেনাবাহিনী সেখানে পার্বত্য চট্টগ্রামে যেভাবে তার অবস্থান জানান দিয়ে শান্তি স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে, সেটাকে পর্যন্ত এখন প্রশ্নের মুখোমুখি নিয়ে আসছে। এই যে হানাহানি, এই যে পারস্পরিক ভুল বুঝাবুঝি, সন্দেহ প্রবণ, সেটাকে অ্যাড্রেস করা হয়নি বহুদিন থেকে। এটা আমি বহুবার আপনাদের অনুষ্ঠানেও বলেছি, অনেকগুলো অনুষ্ঠান, যে যেমন কিছুদিন আগে কুকিচিনের ওখানে যখন এরকম একটা ঘটনা ঘটলো, পারস্পরিক ভুল বুঝাবুঝি, আমরা তখন কুকিচিন সমতলের মানুষরা সবাই একসাথে বলা শুরু করলাম। কিন্তু একসাথে এই কথাটা বলছি না কুকিচিন এবং বাঙালি ভালো মানুষ আর কুকিচিন বাঙালির মধ্যে খারাপ মানুষ যারা আছে, খারাপ মানুষ তারা। সেটার উপরে যদি বিশ্লেষণ করেন, তাহলে পার্বত্য চট্টগ্রামের বর্তমান দুর্ভাগ্য অবস্থা, এটা রক্তক্ষরণ হওয়ার কথা। যেই সেনাবাহিনী যেখানে শান্তি স্থাপন করার জন্য, রক্ষাকবচ সৃষ্টি করার জন্য, মানুষের মধ্যে যেন সংঘাত হানাহানি না হয়, সেটাকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে, সেখানে সেনাবাহিনী গাড়ির উপরে দেখলাম এই যেগুলো ক্লিপগুলো, যেগুলো সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছি,
সেখানে তার মধ্যে লাঠিসোঁটা নিয়ে মানুষ আগাচ্ছে, পাথর মারছে। দিস স্পিক্স অ্যাবাউট দ্য, আমরা যে ভিতর থেকে এই সমাজের মধ্যে যে ভুল ফাটল ধরেছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। এবং সেটা রাজনীতিবিদদের, তারা সমতলে এত বেশি রাজনীতি করেন, কিন্তু পাহাড়ে গিয়ে সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করা, এই যে পাহাড়ি বলেন, বাঙালি বলেন, বা হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এই যে একটা মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝির, এটাকে দূর করার জন্য তাদের পালা পর্বণে গিয়ে আমার হাজির হওয়া, আমার পালা পর্বণে তাকে নিয়ে আসা, বা মূল যে স্রোতধারা আছে জাতির, একটা জাতির, সেখানে তাকে অ্যামালগামেট যতক্ষণ পর্যন্ত না করতে পারি, ততক্ষণ পর্যন্ত গাছ কাটা নিয়ে, বাঁশ কাটা নিয়ে, মোটরসাইকেল চুরি নিয়ে, সাইকেল চুরি নিয়ে, কোনো মেয়ের গায়ে হাত দিছে বা র্যাপ হয়েছে কিনা না হয়, না হলে কিভাবে এত ব্যাপক আকারে এটা বিস্তৃতি লাভ করে? আগুন জ্বালানো হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করা হচ্ছে, পাহাড় থেকে সংঘবদ্ধভাবে সেনাবাহিনীর উপরে বা জনতার উপরে গুলি করা হচ্ছে। এই জিনিসগুলো কি আপনি মনে করেন হঠাৎ হয়েছে? হঠাৎ না, হঠাৎ শব্দটা এখানে প্রযোজ্য নয়, এটা বহুদিন থেকে চলে আসছে। একটা মাত্র আউটবাস্ট, এটা উপলক্ষ করে আউটবাস্ট হয়। আপনার গায়ে অনেক দিন থেকে আছে, ভিতরে 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 আপনার অনেক কিছু আছে, অসুস্থতা, আপনি সেটা হঠাৎ করে যখন জ্বর নামক একটা জিনিস দিয়ে সেটা আউটবাস্ট হয়, তখন আপনি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন। বাট আপনার অসুস্থতা যে অনেক দিন থেকে, সেটাকে আপনি কেয়ার করেন নাই, চেক আপে যান নাই, কখনো ডাক্তারকে দেখান নাই, বা সেখানে এই অবস্থাটা আমাদের এখানে বাস্তবে এই জিনিসটা হয়েছে পার্বত্য চট্টগ্রামে। মেজর ইমদাদুল ইসলাম, আমরা নিশ্চয়ই একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে এসে আবারও কথা চালাবো। দর্শক, আপনারা দেখছেন RICL স্টেজ গণতন্ত্র। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে কেন এই যে উত্তপ্ততা ছড়িয়ে গেল এটির কারণ খোঁজার চেষ্টা করব। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন RICL স্টেজ গণতন্ত্র। আমরা কথা বলছিলাম খাগড়াছড়িতে বা পাহাড়ে হঠাৎ করে উত্তপ কেন। আমাদের আলোচনা চলে এসেছে বিষয়টা হঠাৎ করে না, এর পিছনে আসলে একটি ইতিহাস রয়েছে, এবং পাহাড়ি বাঙালির এই যে দ্বন্দ্বের জায়গাটা, সেই জায়গাটা বোঝার চেষ্টা করছি। আমরা আবারও মেহেদী হাসান পলাশ আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা যেমনটি জানি যে পাহাড়িদের নিজস্ব একটা কৃষ্টি, কালচার বা ট্র্যাডিশন, যেটা বলে ঐতিহ্য আছে, ওদের জীবন আচরণ একটু ভিন্ন। এই জন্যই তারা পাহাড়ি, আমরা বাঙালি, বা প্রত্যেকটা জাতিগতভাবেও অনেক ধরনের বা ধর্মীয় প্রত্যেকের আলাদা কিছু কৃষ্টি কালচার আছে। পাহাড়িদের এই যে নারী বিষয়ক, আমরা জানি যে মাতৃতান্ত্রিক তাদের সমাজ, কিন্তু আমরা জানি কিছুদিন আগে খাগড়াছড়িতে এবং রামুতেও আলাদা আলাদা জায়গায় রেপের যে ঘটনা বা অভিযোগগুলো ঘটেছে, এবং এমনও কিছু ঘটনা রয়েছে যে যেখানে পাহাড়িদের রেপ করলে যে শাস্তির বিধানগুলো, এই বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করছেন এবং আপনার লেখালেখিতে এই ব্যাপারগুলো ফুটে এসেছে। আপনি যদি ওদের কালচার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছেন, কারণ এটা বাংলাদেশের বেশিরভাগ লোকজন জানে না। আমরা যদি সর্বশেষ ঘটনার থেকে বলি, এই গত মাসে রুমাতে একটা মারমা মেয়ে, ৫ম শ্রেণী পড়ুয়া, সে রেপ্ট হয়েছে। তো এবং গ্যাং রেপ্ট হয়েছে, 5 জন মিলে তাকে রেপ করেছে, এবং সবাই একাধিকবার। একটা পর্যায়ে মেয়ে নিতে না পেরে তাকে তার ফ্যামিলিকে বলেছে, ফ্যামিলি গেছে ওই যে হেডম্যান কারবারি যাদের কথা বললেন, তারা ওখানে যে বিচার ব্যবস্থা, যেটাকে আপনি কালচার বলছেন, এটা প্রথাগত বিচার। তো পাহাড়ে যেটা প্রথাগত বিচার আছে, একটা পাহাড়ি ছেলে যদি একটা পাহাড়ি মেয়েকে রেপ করে, তাহলে প্রথাগত আইনে তার শাস্তি একটা শূকর জরিমানা করা হয়, এবং একটা শূকর জরিমানা করা হয়। অর্থাৎ যার 100 শূকর আছে সে 100টা করে বেঁচে যেতে পারে, যার 1000 আছে সে 1000টা মেয়েকে। আমি একটু বোঝার চেষ্টা করি, তার মানে আমার যদি 100 শূকর থাকে, ধরলাম আমি পাহাড়ি ছেলে, তাহলে আমি 100 জন মেয়েকে রেপ করার অধিকার রাখি, তাহলে 100টা শূকর জরিমানা করে আপনি পার পেয়ে যাবেন। 1000 থাকলে 1000টা মেয়েকে আপনি রেপ করে পার পেয়ে যাবেন। এবং শুধু তা না, ওই শূকরটা জবাই করে তার রক্ত ওই মেয়ের মাথায় ঢেলে মেয়েটাকে পবিত্র করা হয়, এবং ওই শূকরের রক্ত ছিটিয়ে পাড়া পবিত্র করা হয়, এবং ওই শূকর জবাই করে সবাই খেয়ে ফেলে। এটা হলো তাদের ট্র্যাডিশনাল বিচার। এবং এই মেয়ের ক্ষেত্রেও সেটা হয়েছে, তাকে 5 জন রেপিস্টকে ডেকে এনে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদেরকে 5টা শূকর জরিমানা করা হয়েছে, এবং শূকরের তারা দিতে পারে নাই, বলছে যে ঠিক আছে তাহলে তোমরা 10,000 টাকা করে 50,000 টাকা জরিমানা দাও। তারা বলছে দিব, এই মৌখিক আশ্বাসের ভিত্তিতে বাকি রেখে বিচার সমাপ্ত হয়েছে।
যখন এটা ঘটে আমরা নিউজ করেছি, আমি পার্সোনালি এটাকে সামনে এনেছি এবং আমি আমার সোশ্যাল মিডিয়া পেজে এবং লিখে আমি বারবার বলেছিলাম যে যারা পাহাড়ের এই সমস্ত বিষয় নিয়ে সারা বাংলাদেশে সোচ্চার, এই যে ইউপিডিএফ যারা আজকে এত কথা বলছে, জেএসএস যারা এত কথা বলছে, বা পাহাড়ের মানবাধিকার কর্মী এই রানী ইয়ানিয়ান, আমি মেনশন করে বলেছি যে কোথায় ইয়ানিয়ান আজকে কথা বলে না কেন এই ঘটনাটা নিয়ে, বা আমাদের যারা সুশীল সমাজ, আমাদের যারা শিল্পী, আমাদের যারা তথাকথিত মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, যারা নারী অধিকার কর্মী, যারা এটা নিয়ে মানে কোনো কিছু ঘটলেই তারা পাহাড়ে চলে যায়, তারা এটা নিয়ে কথা বলছে না কেন? আমাদের দেশের যে সমস্ত বিদেশি কূটনীতিকরা যারা খুব দ্রুত এই ধরনের রেসপন্স করে পাহাড়ে চলে যায়, এখানে মানবাধিকার কমিশন আছে জাতিসংঘের, তারা যায়নি সেখানে, আমি বারবার লিখেছি কোথায় তারা। ঠিক একইভাবে যদি আমরা বলি, আমি এই ধরনের আরও কিছু কিছু ঘটনা খুব গ্লিমস আকারে দিই। খাগড়াছড়িতে আপনার ইতি চাকমা নামে একটা মেয়ে, সে তার মানে বোন জামাইয়ের বাড়িতে রেপ্ট হয়েছে। তো রেপ্ট হওয়ার পরে এইটার বিরুদ্ধে এই ইউপিডিএফ এর যে পাহাড়ি ছাত্র সংগঠন, তারা ওখানে আন্দোলন করেছে, ঢাকায় আন্দোলন হয়েছে, চট্টগ্রামে আন্দোলন, ব্যাপকভাবে এরকমই আন্দোলন হচ্ছিল। তখন পুলিশ এটা তদন্ত করতে গিয়ে দেখা গেল যে ওই আন্দোলন করছে, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে যে ছেলেটা পাহাড়ি ছাত্র পরিষদের, সে বেসিক্যালি তাকে রেপ করেছে এবং ওই মেয়ে দোষ কি, ওই মেয়ে তাকে প্রত্যাখ্যান করেছে, তার প্রস্তাব মানে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এটা যখনই প্রকাশিত হলো সব আন্দোলন শেষ, আর কিন্তু কেউ চায় নাই। একইভাবে কৃত্তি ত্রিপুরা দীঘিনালাতে তার ঘটনাটা ঠিক একইভাবে, এটা নিয়ে ব্যাপক বাঙালিদের উপর দায় চাপিয়ে ব্যাপকভাবে আন্দোলন হয়েছে, কিন্তু যখনই পিবিআই তদন্তে দেখা গেল যে না এটার সাথে বাঙালিদের জড়িত নাই, পাহাড়িরা জড়িত। আমরা এই দ্বন্দ্বের জায়গাটায় আমি আরেকটা ছোট মানে আমাদের হাতে সময় কম, আমি সবাইকে সুযোগ দিতে চাচ্ছি। মিতালি চাকমা নামে একটা মেয়ে, খুবই সুন্দরী একটা মেয়ে এবং সে পড়াশোনায় ভালো, তাকে বলা হয়েছে তুমি ইউপিডিএফ এ যোগ দাও। সে মেয়েটা যোগ দেয় নাই বলে তাকে ধরে রেখে 3 মাস ধরে রেপ করা হয়েছে। সে মেয়ে সেখান থেকে পালিয়ে এসে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে। তো আজকে যারা এটা নিয়ে ব্যাপকভাবে পাহাড়ে আন্দোলন করছে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে, সেন্টিমেন্টের বিরুদ্ধে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলছে, যারা গান বানাচ্ছে, কই এই সমস্ত ঘটনায় তারা কিন্তু কখনোই কথা বলে নাই। এই যে পিক অ্যান্ড চুজ, যখনই দেখা যায় কোনো একটা ঘটনায় বাঙালির সাথে কোনো একটা স্মেল পাওয়া যায় বা বাঙালির জড়িত পাওয়া যায় বা বাঙালির উপরে দোষটা চাপিয়ে দেওয়া যায় বা বাঙালির উপরে অভিযুক্ত করা যায়, তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কিন্তু একই ঘটনা পাহাড়ে মানে এর থেকে বাঙালির থেকে অনেক বেশি পাহাড়ের মেয়েরা পাহাড়িদের দ্বারা বেশি ধর্ষিতা হয়, কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলে না। কাজী শরীফুদ্দিন, আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বিরতির আগেও বলেছি, এই যে দ্বন্দ্বের জায়গাটা কেন, পাহাড়ি করলে একরকম, বাঙালি করলে একরকম, আবার ওদের প্রথাগত আইন একরকম, তাহলে দেশের আইন কেমন, ওদের আইন কেমন, ব্যাপারগুলো খুব ধোঁয়াশা লাগছে না? ধন্যবাদ। সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, ধর্ষকের কোনো ধর্ম নাই, তারা সমাজের নিকৃষ্ট। এই পার্বত্য চট্টগ্রাম গুণ খুম ধর্ষণের অভয়ারণ্য ছিল। আমি গর্বিত সেনাবাহিনীর একজন সদস্য যে এই পাঞ্চিং টাইগার, দাবানল এবং উত্তরণের মতো বিশাল বিশাল দীর্ঘদিনের সেই মিলিটারি অপারেশনের মাধ্যমে এই পাহাড় থেকে সন্ত্রাসী গুণ খুমকে মুক্ত করা হয়েছে। আর সেই সেনাবাহিনী এখন পেশাদারিত্বের প্রমাণ দিচ্ছে, তারপরও সেনাবাহিনীকে দোষ দেওয়া হচ্ছে। যেমন গতকাল 3 জন মারা গিয়েছে, এই 3 জন কিন্তু সেনাবাহিনীর গুলিতে মারা যায়নি, তারা ওয়ার্ম শট দিয়েছে মোব কন্ট্রোল থেকে। আমার বন্ধু যেমন করে বললেন পথ থেকে আটকানো ছিল। এখানে এই মুহূর্তে টোটাল 54% হচ্ছে বাঙালি। এই বাঙালি অহরহ তারা নির্যাতনের শিকার, কারণ আমরা হিল ট্যাক্সকে চালাই। সেই হিল ট্যাক্স অ্যাক্ট 1900 সালের যে 1900 অ্যাক্ট, সেটার উপর ভিত্তি করে, তার উপর ভিত্তি করে প্রথমটি আমি যেমন করে বলেছিলাম যে পাড়ার কারবারি পাহাড়ি, মৌজার হেডম্যান পাহাড়ি, সার্কেলের চিফ পাহাড়ি, জেলা পরিষদ চেয়ারম্যান পাহাড়ি, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পাহাড়ি, উন্নয়ন পরিষদ চেয়ারম্যান পাহাড়ি, সংসদ সদস্য পাহাড়ি, পার্বত্য উন্নয়ন মন্ত্রী পাহাড়ি, পার্বত্য উন্নয়ন উপদেষ্টা সুদীপ প্রিয় চাকমা, বোঝাই যাচ্ছে উনি পাহাড়ি না। কে কেন ওখানে বাঙালি নেতৃত্বকে ওনারা মানেন না? বাঙালি নেতৃত্ব আইনে বাঙালি নেতৃত্ব, আইনে বাঙালি নেতৃত্ব নাই, সেটা বলি নাই, আইনে নাই, কিন্তু হচ্ছে আপনি বলেছেন যে 54% হচ্ছে বাঙালি, তাহলে হচ্ছে তাদের বঞ্চিত করে দেওয়া হচ্ছে, সেটা আমি বলছি, দেওয়া হচ্ছে তাদের এই প্রিভিলেজ দেওয়া হচ্ছে যাতে তারা সুন্দর করে থাকতে পারে। গত মাসের 9 তারিখে আমার বন্ধু আলোচনা করেছে আদিবাসী দিবস হিসেবে। দে আর নট এট অল আদিবাসী, কারণ আমি নিজে রোমান রাজা অংশুপ্রু চৌধুরীর ভাষণ শুনেছি, বোমাং রাজা, উনি স্পষ্ট বলেছেন যে উই আর নট আদিবাসী। আমরা 1727 সালে আমরা বার্মা থেকে এসছি, আমরা এখানে এসে
নিজেদের স্থাপিত করে। আবার স্পষ্ট করে আমি যেটা বলতে চাই, এই চাকমারা ছিল রাজাদের ক্লার্ক, সেখান থেকে তারা এখানে ইস্টাবলিশ করেছে। বাঙালি ওখানে কেন গিয়েছে? যখন আমাদের সেই যে কাপ্তাই লেক তৈরি করার সময় পাকিস্তান আমলে যে পাহাড়িরা বা এই বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা পরিশ্রম করতে ভয় পায়, সেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শ্রমিক ওখানে নেওয়া হচ্ছে। এখনই পার্বত্য চট্টগ্রামে দুর্গম পথগুলোকে সবল করেছে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায়। আগে ওইখানে সাধারণ মানুষ যেতে গেলে মাসের পর মাস সময় লাগতো, সেই জন্য ওখানে তারা ফ্যামিলি নিয়ে যেত, ওখানে তাদের বাচ্চা কাচ্চা হতো, পরিবার হতো। সেখান থেকে আস্তে আস্তে ছিটে পরবর্তী সময়ে যখন সন্ত্রাসী অভয়ারণ্য ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সাধারণ ল্যান্ড থেকে বাঙালিদের ওখানে গিয়ে সুন্দর করে ভূমির যাতে চাষাবাদ করে খেতে পারে সে চেষ্টা করা হয়েছে। ওইখানে এখনো গুচ্ছগ্রাম আছে। গুচ্ছগ্রামে একজন বাঙালি প্রতিদিন গম পান 80 কেজি করে, আর একজন গুচ্ছগ্রামে উপজাতি পান 120 কেজি করে চাল। এই বৈষম্য নিয়ে তবু চলা হচ্ছে যাতে আমাদের এই যে ভিজিটিং ল্যান্ড, পর্যটন ল্যান্ড, বাংলাদেশের মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ড, জিওপলিটিক্যাল ইম্পর্টেন্ট ল্যান্ড, যেন কোনো প্রকারে সন্ত্রাসীর অভয়ারণ্য না হয়। ওইখানে আইন ফোর্সিং দায়িত্ব হচ্ছে 24 পদাতিক ডিবের জেনারেল সাহেব দায়িত্ব আছেন। সেই জন্য ওনার নির্দেশেই এই সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য অফিসাররা পেশাদারিত্ব সাক্ষ্য রেখেছে। একটা ব্যাটালিয়নের উপ অধিনায়ক, উনি ব্যাটালিয়নের মানে অধিনায়কের পর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে উনি ওই যে বললেন আমার বন্ধু যে মাথা কেটে আঘাত প্রাপ্ত হয়ে তাকে স্টিচ দেওয়া লেগেছে, উনি যদি রিয়াক্ট করতেন তাহলে কিন্তু ওদের টেকা কষ্ট হয়ে যেত। এখনো কেন ওইখানে অভয়ারণ্য অস্ত্র রয়েছে? আমাদের ডিপলি কনসার্ন হতে হবে। মেজর ইমদাদ যেটা বলেছেন এটা একদিনে নয়, এখানে স্টেক হোল্ডার কারা? এখানে যদি আমাদের এই সন্ত্রাসী অভয়ারণ্য হয়, আমাদের ওখানে ট্যুরিস্ট স্পট হবে না, বাংলাদেশের ইকোনমিতে এই যে ইনকামটা হয় এটা হবে না। আমাদের ওখানে এই 18 দিনের ছুটি ছিল, 18 দিনের ছুটিতে একটা ব্যবসা হওয়ার সম্ভাবনা, একদিনে যদি আমাদের ওখানে 3592 জন পর্যটক যেতে পারেন, 18 জনে কতজন যাবে? কাজী শরীফুদ্দীন, আমাকে একটা বিরতিতে যেতেই হচ্ছে। আমরা এই যে জিওপলিটিক্যাল বিষয়টা আসলে দীর্ঘ আলোচনার বিষয়, আমি বিরতি পরে সেই আলোচনাটি বাড়াতে চাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RSLCর জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আবার আলোচনা করছি। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম পাহাড়ে যে উত্তপ্ত সেই বিষয়গুলো নিয়ে, এবং গত মঙ্গলবারের পর থেকে যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় একটি আন্দোলন বা মব তৈরির চেষ্টা চলছে এই বিষয়। এই মুহূর্তে আমাদের সাথে জুমে যে যুক্ত রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আমি আপনার কাছে আবারও আসতে চাচ্ছি। যে বিষয়টি আসলে আলোচনায় রয়ে এসেছে যে দীর্ঘদিন, আপনি যেমনটি আগে বলছিলেন যে দীর্ঘদিন ধরে বাঙালি এবং পাহাড়ির মধ্যে এই দ্বন্দ্বটি বিদ্যমান, এবং যখনই কোনো না কোনো সুযোগ বা ঘটনা বা দুর্ঘটনা ঘটে তখনই সহিংস হয়ে ওঠে এই পুরো পরিবেশ। এখন এই পূজার সময় এবং অনেকটা হচ্ছে কিছুদিনের মধ্যে পর্যটন অধ্যুষিত যে জায়গা, সেখানে এর হঠাৎ করে এই যে অবরোধ, আমরা যদিও হঠাৎ বলছি কারণ হচ্ছে নির্বাচন সামনে রেখে জায়গায় জায়গায় মব তৈরির একটা চেষ্টা হচ্ছে। আপনি কি এখানে কোনো কানেকশন বা জিওপলিটিক্যাল ইস্যু দেখতে পাচ্ছেন? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনায় যখনই আমরা যাই, তার সন্নিহিত অঞ্চল নিয়ে আমাদের কিছুটা আলোচনা করার প্রয়োজন সবসময় থাকে। সেটা হচ্ছে যেমন অতি সম্প্রতি ত্রিপুরার তৃতীয় অধস্তন পুরুষ মাণিক্য পরিবারের সন্তান প্রদ্যুৎ মাণিক্য একটা বক্তব্য দিয়েছেন একটা পডকাস্টে। সেখানে বলা হয়েছে যে অত্যন্ত অবনক্সাস এবং অডাসিটি দেখিয়ে তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামকে এবং চট্টগ্রাম বন্দরকে ভারতের অন্তর্ভুক্ত করা উচিত, এ ধরনের কথাবার্তা বলেছেন। এবং আরো কিছু বলেছেন সেখানে যে পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো কোনো নেতা বা কেউ কেউ তার কাছে যোগাযোগ করে, তার সাথে এই করে সেই করে, সেগুলো যেমন আমাদের দপ্তব্যের মধ্যে রাখতে হবে। একই সাথে পার্বত্য চট্টগ্রাম সন্নিহিত অঞ্চল মিজোরামের কিছুদিন আগেও মিজোরামে বিপুল সংখ্যক অস্ত্র ধরা পড়েছিল এবং সেটা মিজোরাম পুলিশ ধরেছিল। সেখানে তারা বলেছিল এগুলি আসতেছে পার্বত্য চট্টগ্রামে যারা ধরেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাদের উদ্দেশ্যে সেটা আসছিল। সেটা তারা বলছিল জেএসএস এর জন্য, বা জেএসএস অস্বীকার করেছে, তারা ইউপিডিএফ এর কাঁধে দোষ চড়াতে চেয়েছিল। বাট যেটাই হোক, পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যে অস্ত্র আসছিল সেটা নিশ্চিত। একই সাথে আমাদের মিজোরামের বর্তমান পরিস্থিতি এবং সেখান থেকে লিঙ্ক আপ হয়ে
মণিপুরের যে অগ্নিগর্ভ অবস্থা যাচ্ছে সেটাও আমাদের সবসময় মাথায় রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামের বিষয়গুলি যখন আমরা বিচার বিশ্লেষণের মধ্যে আনবো, তারপরে আমাদের অন্য সন্নিহিত অঞ্চল রাখাইন স্টেটে যেটা যাচ্ছে, আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে যে যুদ্ধ, যে অবস্থা যাচ্ছে, সেখানে মধ্যখানে রোহিঙ্গারাও কিছুটা সাইডলাইনে আরাকান মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নিয়েছে, সেটাতেই কিছুটা সেখানে আরও জটিলতার সৃষ্টি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী সেখানে যতগুলো তাদের সাপ্লাই রুট আছে বা যেগুলো আছে রিয়াঙ্গুন থেকে ম্যাগুয়া ডিভিশনে, ওটা ব্লক করেছে। তারপর এদিকে আপনার অ্যান ভ্যালিটা ব্লক করেছে। এগুলি ব্লকিং এর পরে তাদের ওখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক অভাব দেখা দিয়েছে। তারা সেখান থেকে এখন হয়তো তারা হাত বাড়াবে অস্ত্রের বিনিময়ে বাংলাদেশ থেকে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো সংগ্রহ করার জন্য, টাকা পয়সা সংগ্রহ করার, সেটা আমাদের দর্তব্যের মধ্যে আনতে হবে। এগুলির লক্ষ্য রেখে ভলাটাইলিটি সৃষ্টি করে পার্বত্য চট্টগ্রামে তাদের উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য যেগুলো আছে সেগুলো হাসিল করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটাকে একবার আমি জানি সেনাবাহিনী তৎপর, এবং বর্তমানে চট্টগ্রামে যিনি জেনারেল অফিসার কমান্ডিং আছেন, আমার সৌভাগ্য হয়েছে সময়ে সময়ে কথাবার্তা বলার। অত্যন্ত মননশীল একজন জেনারেল। আমি কিছুদিন আগেও জানি পার্বত্য চট্টগ্রামে তাদের অভ্যন্তরীণ কোন্দলে একজন যুবক নিহত হয়েছিল ত্রিপুরা। আমাকে জিওসি নিজেই বলেছেন যে উনি পার্সোনালি হি ওয়েন্ট দেয়ার টু দ্য মাদার অফ দ্যাট বয়, তার ওই ছেলের বাবা মার কাছে গিয়ে তাদের যত যা কিছু করার আছে তাকে নিজের থেকে মা ডেকে সম্বোধন করে তারে যা সাহায্য সহযোগিতা করার, এবং পার্সোনালি হি কমিউনিকেট টু মি, স্যার সব দুনিয়াতে সবগুলি তো, সবাই তো মানুষ, আমার মাও তো আছে, এরকম আমার মনে হয়েছে সেটা। সো এই মননশীলতা যখন একজন জেনারেল অফিসার কমান্ডিং এর মধ্যে থাকবে, আমার মনে হয় সেখানে পার্বত্য চট্টগ্রাম অনিরাপদ থাকার কথা না, নিরাপদ থাকবে। আমরা কখনো পক্ষভুক্ত হব না। সেনাবাহিনী বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা কখনো বলবো না যে বাঙালি আর পাহাড়ি, আমরা বলবো এটা বাংলাদেশের মানুষ, যে মানুষই হোক। প্রত্যেকের মা যেমন তার সন্তান হারালে, আমার মা যেমন বেদনার্থ হবেন, আরেকজনের সন্তান হারালে সে বেদনার্থ হবে। আমার সম্পদহানি হলে আমি যখন কষ্ট পাবো, আমার মধ্যে রক্তক্ষরণ হবে, আমাকে জাতিগত কোনো এক ধরনের সেখানে ব্র্যান্ডিং করে আমার উপর আঘাত হবে, সেটা হবে না। আমার কথা হচ্ছে এখানে মন্দ মানুষ ভালো মানুষের মধ্যে তফাৎ করতে হবে। আমরা এই যে একটু আলোচনার মধ্যে কেন জানি ভাব চলে আসতেছে বাঙালি বাঙালি বাঙালি, নো, ইট ইজ নট দ্যাট। আমার কথা হচ্ছে আমার মানুষ, এই দেশ আমার। আমি যদি এই ধরনের কোনো ধরনের সেপারেশনের মধ্যে গ্যারাকলে পড়ে যাই, তাহলে যারা ওত পেতে বসে আছে ডিভিশনের মাধ্যমে টু অ্যাচিভ হিজ অবজেক্টিভস, তাহলে সে কিন্তু সুযোগ পেয়ে যাবে। এই ডিভিশন থেকে আমরা অনেক কষ্ট পরিশ্রম করেছি ব্যক্তিগতভাবে। আমার মনে হয় আমার জীবনের সোনালী সময় আমি কাটিয়েছি এই আমাদের মানুষগুলোর মধ্যে একতা, ওয়াননেস সৃষ্টি করার। আমি পাহাড়ি নই, আমি বাঙালি নই, আমি এই দেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ, এটা আমার দেশ। এই জিনিসটা বোধটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম যেমন অনিরাপদ থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব অনিরাপদ থাকবে, আমরা ঝুঁকির মধ্যে সবসময় বসবাস করব, আমরা আক্রান্ত হব। সে আক্রান্তের হাত থেকে বাঁচাবে না, বরং যারা এই আক্রান্ত করার জন্য, আক্রমণ করার জন্য পেতে থাকবে, তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে অটোমেটিক্যালি, যেটা ক্রিয়েট করতে অনেক কষ্ট হয়, অনেক টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকা পয়সার কোনো প্রয়োজন হবে না যদি আমার মধ্যে থাকে আমি বাঙালি তুমি পাহাড়ি। নো, ইট ইজ নট দ্যাট। যে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনাটি আরেকটু আমাদের স্টুডিওতে যারা রয়েছেন তাদের কাছে আসতে চাচ্ছি। মেহেদী হাসান পলাশ, আমি আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা শেষ ভাগেই রয়েছে আমাদের অনুষ্ঠানের। আমরা জানি যে ওনার কথা ধরেই বললাম যে এটাই তো হওয়া উচিত যে কোনো ভেদাভেদ থাকবে না, কারণ যদি নাগরিকত্ব প্রশ্নে আসি সবার তো নাগরিকত্ব একই দেশে, তাই না? তাহলে এই দ্বন্দ্বগুলোর সমাধান কোথায়? আর এই যে জিও পলিটিক্যাল যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, আমাদের শঙ্কার জায়গাটা কোথায়? ধন্যবাদ। জিও পলিটিক্স একটা অনেক বড় সাবজেক্ট, বাট মেজর এমদাদ কিছু জিনিস কভার করেছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি খুব দ্রুত যদি বলি, আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশে ভারতের ফেভারেবল গভর্নমেন্ট যখন ক্ষমতায় না থাকে, তখন ভারত তিনটা জায়গা দিয়ে বাংলাদেশকে হিট করে। একটা জঙ্গিবাদ, একটা সংখ্যালঘু, আর একটা পার্বত্য চট্টগ্রাম। শেখ হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার পরপরই আমরা কিন্তু এই তিনটা জিনিসে দেখেছি, এবং গত বছর ঠিক একই সময়ে আমরা এই যে পাহাড়ে যাতে দুর্গাপূজা না হয় এবং বৌদ্ধরা যাতে একটা তুচ্ছ ঘটনা করে বৌদ্ধরা যাতে তাদের ধর্মীয় উৎসব পালন না করে, এটার বিরুদ্ধে ব্যাপক ক্যাম্পেইনিং চালানো হয়েছে। এবারও কিন্তু এই একই ঘটনা ঘটেছে। এবং এই যে আপনি দেখেন, শুরুতে আপনি একটা জায়গায় বলেছিলেন যে এখন ডক্টর ইউনূস জাতিসংঘে একটা আছে, তাকে বিব্রত করা, হ্যাঁ, এবং আজকে দেখেন গত পরশুদিন থেকেই শুরু করে
আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো আছে সেই ফেসবুক পেজে পুরানো পিকচার, বিদেশি পিকচারগুলো এনে এগুলো পাহাড়ের পিকচার বলে যে এই যে একটা ক্যাম্পেইনিং সৃষ্টি করে আপনার মানে ইয়ে করা, মানে সিচুয়েশনটাকে এক্সাজারেট করার জন্য যে ধরনের ভূমিকা রাখা সব কিছুই চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইয়েতে অলরেডি সোশ্যাল মিডিয়া লেখা হচ্ছে যে দিল্লি থেকে নির্দেশ দেওয়া হচ্ছে টাকা যত লাগবে দেয়া, যাতে পাহাড় এই পরিস্থিতি যাতে না থামে। এবং একই সাথে দেখেন যে আমাদের দেশে সাধারণত এই সরকার পরিবর্তনের সময় বিপক্ষের লোকদের উপরে তাদের মানে অর্থনৈতিক হিসাব বা তাদের নানা ধরনের অপকর্মের, কিন্তু পাহাড়ে এই ঘটনাটা ঘটে না। আজকে দেখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি মন্ত্রী ছিলেন বীর বাহাদুর, তিনি তার এলাকায় থাকেন, তাকে কিন্তু করা হচ্ছে না। হাজার হাজার কোটি টাকার মালিক, এই টাকা কোত্থেকে এসছে? এই যে এত বড় একটা আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের পিছনে তো একটা বিপুল পরিমাণ টাকা চলছে, এই টাকাটা কোত্থেকে এসছে? আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন মানে অর্থাৎ বিগত রাজনৈতিক দলের বিভিন্ন মন্ত্রী, এমপি, তাদের নাম কিন্তু অলরেডি চলে এসছে। তো সেই বিষয়গুলো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং যেটা বললেন, মেজর এমদাদ বললেন ত্রিপুরা, এবং গত বছর যখন শেখ হাসিনা চলে যায় তখন ভারতের মানে ত্রিপুরাতে আমরা দেখলাম যে ব্যাপকভাবে এই মুহূর্তেই আপনার পার্বত্য চট্টগ্রামকে তাদের সাথে নিতে হবে, এবং এটা না নেওয়া পর্যন্ত এটাকে খুবই রাখা হবে। এবং বিপুল পরিমাণ আমি আপনাকে একটা কথা বলি, কর্নেল কাজী শরীফুদ্দিনের কাছে আমার যেতে হবে, আমাদের সময় স্বল্পতা। আপনার কাছে আমি আমার হাতে একদম শেষ মন্তব্যটাই আমি শুনতে চাচ্ছি যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। ধন্যবাদ। শান্তির জন্য প্রয়োজন শক্ত প্রশাসন এবং আইনের শাসন। এর পূর্ণ আস্থার দাবিদার বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, শুধুমাত্র দেশপ্রেমিক বাঙালির জন্য বাংলাদেশ সেনাবাহিনী। আজকে যদি এই সার্বিক সহযোগিতার হাত দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সহযোগিতা করি এবং তাদের কাছ থেকে প্রকৃত দায়িত্ব পালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, বাংলাদেশ সেনাবাহিনী পারবে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ইন্ডিয়া, ইয়াঙ্গুন, এই সবগুলো হচ্ছে জিওপলিটিক্সের অংশ। আর এই জিওপলিটিক্স থেকে জিওলজিক্যাল গ্রাউন্ড পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য অনলি বাংলাদেশ সেনাবাহিনী উইল ডু দ্য পারফেক্ট জব। ধন্যবাদ আপনাকে। আমরা চাচ্ছি যে একটা শক্ত অবস্থান নিশ্চয়ই সেখানে গড়ে উঠবে, আর যে কোনো ধরনের মব বা সহিংসতার বিপক্ষে নিশ্চয়ই চলে যাবে। এবং মানুষ যখন যত মানে সেনা কর্মকর্তা, আমার আর লাস্ট আমি লাস্ট সেকেন্ডে বলছি যে আপনার মানে যে পরিমাণ সেনা কর্মকর্তা আহত হয়েছে, আর্মির হাতে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র ছিল, হ্যাঁ, এবং খুব স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। তারা যদি এই অস্ত্রগুলো ব্যবহার করতো তাহলে কিন্তু ওখানে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারতো। কিন্তু আওয়ামী লীগ মানে আর্মি সেই মানে সেনাবাহিনী সেই অস্ত্র ব্যবহার করেনি। শুধু সেনাবাহিনী না, পুলিশ, বিজিবি কেউই কিন্তু তাদের অস্ত্র ব্যবহার করেনি। কোথাও কিন্তু এই যে ওরা যে লাইভ করেছে, কোথাও কিন্তু একটা ছবি নাই যে সেনাবাহিনী গুলি করছে, সেনাবাহিনী কাউকে গুলি করছে, সেনাবাহিনী কাউকে তারা আপনি অসংখ্য ছবি দেখবেন, অসংখ্য ভিডিওতে যে সেনাবাহিনীর উপরে তারা পিটাচ্ছে, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করছে, সেনাবাহিনীর গাড়ি ভেঙে একেবারে করে দিয়েছে। কিন্তু তারপরও আর্মি ব্যাক গিয়ারে চলে গেছে। কিন্তু আর্মি কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী পেশাদারিত্বের সর্বোচ্চ সাক্ষ্য এই যে জায়গাটা মানে এখানে আমি লাস্টে একটা কথা বলি, দেখেন ধর্ষণ তো হয়, আমরা অবশ্যই ধর্ষণের বিচার চাই এবং সরকার আইন বিচারের প্রক্রিয়া গেছে। তো সেই বিচারের অন্তত পুলিশ রিপোর্ট না করে আপনার এই মব সৃষ্টি করা হলো এবং পাহাড়ে থেকে সেনা হটাও। তো আপনি ধর্ষণের বিচার চান, এই পুরো ঘটনাটির একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আমরা একটা সমাধানের দিকে যাই। নিশ্চয়ই আমরা সেটাই প্রত্যাশা করছি। সম্পর্ক কি? আপনি ধর্ষণের বিচার চান, আপনি বলেন দর্শককে গ্রেফতার করুন। মেহেদী হাসান পলাশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন কর্নেল কাজী শরীফুদ্দিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং জুমে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আমাদের আড়াই সেল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই আগামীতে জাতীয় কোনো ইস্যু নিয়ে নিশ্চয়ই কথা বলবো এবং জনতার কথা বলাই হচ্ছে আমাদের জনতন্ত্র গণতন্ত্রের কাজ। ধন্যবাদ সবাইকে।